5 মিনিট হলো রিদিতা পাত্রপক্ষের সামনে বসে আছে, কিন্তু আসার পর থেকেই দেখছে একটা মেয়ে তার দিকে কেমন যেন ভূত দেখার মতো তাকিয়ে আছে। মনে হয় ছেলের বোন হবে। কথা নেই বার্তা নেই, হঠাৎ মেয়েটা এসে রিদিতাকে ঠাস করে থাপ্পড় মেরে দেয়। চোখের পলকে যেন ঘটনাটা ঘটে যায়। সেখানের উপস্থিত সবাই পুরোটাই অবাক। কারোর বোধগম্য হলো না যে কি হলো এটা। মেয়েটা শুধু থাপ্পড় দিয়ে শান্ত হয়নি, এখন রীতিমতো গালিগালাজ শুরু করে দিয়েছে। প্রিয়ম পাত্র যে প্রজ্ঞাকে ধরে রাখতে পারছে না। প্রজ্ঞা গালিগালাজ করেই যাচ্ছে। এই বুঝি রিদিতাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। মা, ও মা, ও সেই মেয়ে যার জন্য তোমার মেয়ে এতদিন কষ্ট পেয়েছে। তুমি কিভাবে তাকে ছেলের বউ করতে চাও? ভাইয়া, ও ভাইয়া, তুই এই কালনাগিনীকে বিয়ে করিস না বলেই চিৎকার করতে লাগলো প্রজ্ঞা। রিদিতা তখন হাঁ করে তাকিয়ে আছে। সব কিছু যেন তার মাথার ওপর দিয়ে যাচ্ছে। এইদিকে রিদিতার মা বাবা তো রেগে আগুন। তার এত আদরের মেয়েকে এইভাবে অপমান কোনোভাবেই মেনে নিতে পারছে না। প্রিয়ম এবং তার মা অসহায়ের মতো তাকিয়ে আছে রিদিতার দিকে, কিন্তু প্রজ্ঞাকে কোনো মতেই সামলাতে পারছে না। সে একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ফেলল। টেবিলের ওপর থাকা ফুলদানিটি রিদিতার দিকে ছুঁড়ে মারল। রিদিতার মাথা কেটে গেল। এটা দেখে উপস্থিত সবাই হতভম্ব হয়ে গেল। প্রিয়ম এবার না পেরে প্রজ্ঞাকে থাপ্পড় বসিয়ে দিল গালে। প্রজ্ঞা এবার তেলে বেগুনে জ্বলে উঠল। তুই এই মেয়ের জন্য আমাকে মারলি? তুই তো কোনোদিন আমাকে বকাও দিসনি, তুই ওর জন্য আমার গায়ে হাত তুললি? দেখেছো মা, তোমার ছেলে বিয়ে না করতেই পর হয়ে গিয়েছে। এই মেয়েকে আনলে তোমাকে তাড়িয়ে ছাড়বে। ও আমার জীবনটা শেষ করে দিয়েছে। ওর জন্য আমি আজ সুখী হতে পারিনি বলেই কান্নায় ভেঙে পড়ল। তুই থামবি নাকি তোকে এবার আমি মেরেই ফেলবো? বলেই প্রিয়ম প্রজ্ঞার দিকে এগোতে থাকলো। আর এইদিকে রিদিতাকে তার বাবা মাথায় ব্যান্ডেজ করে দিচ্ছে। রিদিতা সোফায় বসে আছে। আপনি প্লিজ শান্ত হন, ওকে কিছু বলবেন না। হয়তো বা কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, ও আমাকে অন্য কারোর সাথে গুলিয়ে ফেলছে, এমনও হতে পারে। রিদিতাকে অনেকভাবে শান্তভাবে বলল। প্রিয়ম রিদিতার কথা শুনে থেমে গেল, কিন্তু ঘটল আরেকটা বিপত্তি। প্রজ্ঞা অজ্ঞান হয়ে গেল। ডাক্তার ডাকা হলো। প্রজ্ঞার কি হয়েছে ডাক্তার? তেমন কিছু না, অতিরিক্ত স্ট্রেসের জন্য অজ্ঞান হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে আসবে। ডাক্তারকে বিদায় দিতে গেল রিদিতার বাবা। এইদিকে প্রিয়ম লজ্জায় শেষ। তার বোনটা কি করে ফেলল? এখনও মুখ দেখাবে কি করে? প্রিয়মের মা রেহানা বেগমও লজ্জায় মাথা নিচু করে আছে। ভাই সাহেব, আমি আমার মেয়ের হয়ে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমি বুঝতে পারছি না ও কেন করলো। প্লিজ আমাদের ক্ষমা করে দেবেন। রেহানা বেগম অনেক ইতস্তত হয়ে বললেন। প্রিয়মও সবার কাছে ক্ষমা চাইল। রিদিতার দিকে অসহায়ভাবে তাকিয়ে রইল। রিদিতা কিছু বলল না। প্রজ্ঞার জ্ঞান ফেরার পর সে রিদিতার দিকে এমনভাবে তাকাচ্ছে যেন এক্ষুনি মেরে ফেলবে। প্রিয়ম অনেকবার করে বলল প্রজ্ঞাকে মাপ চাইতে, কিন্তু মাপ চাওয়া তো দূরে থাক, সে রিদিতাকে আরও দুটো কথা শুনিয়ে দিল। প্রিয়ম এবং তার মা লজ্জায় সেখান থেকে চলে এলো প্রজ্ঞাকে নিয়ে। বাসায় এসে প্রজ্ঞা পুরো ভূমিকম্প তুলে ফেলল। কোনোভাবে এই মেয়ের সাথে সে তার ভাইয়ের বিয়ে দেবে না। প্রিয়মের 6 বছরের ছোট প্রজ্ঞার বয়স যখন 1, তখন তাদের বাবা মারা যায়। তখন থেকে রেহানা বেগম এই 2 সন্তানকে মানুষ করে। মা, তোমার মেয়েকে বলো চুপ করে থাকতে, তা না হলে ও আজকে আমার হাতে মরবে। ও অতিরিক্ত আদর পেতে পেতে এমন হয়ে গিয়েছে। তুমি তো আর দোষী দেখতে পাও না। আমি দেশে ফিরেছি মাত্র 8 মাস হলো, আর তাতেই ওর যা নমুনা দেখছি, না জানে আমি না থাকাকালীন কি করছে। ওকে ডাক্তার দেখাও, ওর মাথা আসলেই ঠিক নেই। ওকে নিজের বোন বলতেও আমার লজ্জা লাগছে। বলেই প্রিয়ম রাগে সেখান থেকে নিজের রুমে চলে যায়। ঠাস করে দরজা লাগিয়ে দেয়। এদিকে মাও সেই মেয়ে যার জন্য তোমার মেয়ে মরতে গিয়েছিল। তুমি বুঝতে কেন পারছো না আমি কার কথা বলছি? প্রজ্ঞা ওর মাকে এমন কিছু বলবে যা শোনার পর রেহানা বেগমও মাথায় আকাশ ভেঙে পড়ল। সে এখন কি করবে ভেবে পাচ্ছে না। এই পরিস্থিতি কিভাবে সামলাবে? আল্লাহ কি তাকে তার পাপে শাস্তি দিচ্ছে। আচ্ছা, তুমি এই বিয়ে আটকাউন প্লিজ মা, ভাইয়াকে বোঝাও। কত মেয়ে তো আছে, আমরা সুন্দর মেয়ে দেখে ভাইয়াকে বিয়ে দেব। রেহানা বেগম খুব চিন্তিত হয়ে পড়লেন। সে তো জানে তার ছেলে কেমন নাছোড়বান্দা। রিদিতাকে বিয়ে না করার কারণ জিজ্ঞেস করলে সে কি বলবে? না, তার মাথা কাজ করছে না, কেমন ঝিমঝিম করছে। কিছুক্ষণ পর রেহানা বেগম তার ছেলের রুমে গেল। বাবা, তোর সাথে কিছু কথা ছিল।
হ্যাঁ মা বলো। বাবা তুই রিদিতাকে বিয়ে করিস না, দেখ আরও কত ভালো মেয়ে আছে, তুই ওর কথা ভুলে যা। মা কি বলছো তুমি? তুমি জানো না ওকে আমি গত 6 মাস ধরে পাগলের মতো খুঁজছি। প্রথম দেখায় আমি ওকে ভালোবেসে ফেলেছি। এত কষ্ট করে ওর খোঁজ পাওয়ার পর তুমি বলছো ওকে ভুলে যেতে? কেন মা, এমন কেন বলছো? রেহানা বেগম কি বলবে বুঝতে পারছে না। সত্যিটাও তো বলা যাবে, সত্যিটা জানলে যে তার ছেলেকে হারাবে। মা প্রজ্ঞা আজ এমন কেন করলো বলো না। বাবা তুই এ তো জানিস ওর মাথায় একটু সমস্যা আছে, ও মনে হয় রিদিকে অন্য কারোর সাথে গুলিয়ে ফেলছে। আমি ওর সাথে কথা বলছি। রিয়ানা বেগম সেখান থেকে চলে গেলেন। এদিকে রিদিতা আকাশের দিকে তাকিয়ে আছে। মেঘলা আকাশ, বৃষ্টি হবে এমন। বৃষ্টি হলেই তার মন খারাপ হয়ে যায়, কেননা এই বৃষ্টির সাথেই তার অনেক স্মৃতি জড়িয়ে আছে, যা আজও ভুলতে পারেনি সে। স্মৃতিগুলো তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। এত কষ্ট, এত যন্ত্রণার অবসান কবে হবে জানা নেই তার। সেদিন এমনি এক বৃষ্টির দিন ছিল। রাস্তায় এমন সময় রিদিতার ফোনটা বেজে উঠল। সে বাস্তবে ফিরে এলো। ফোনের দিকে তাকিয়ে দেখলো আননোন নাম্বার। ফোনটা রিসিভ করে সালাম দিল রিদিতা। ওপাশ থেকে সালামের উত্তর দিল, আমি প্রিয়ম বলছিলাম। এখন কেমন আছেন আপনি? মাথা ব্যথা করছে? ও আপনি কল দিয়েছেন? না এখন ভালো আছি, কিন্তু আপনি আমার নম্বর কোথা থেকে পেলেন? জানাটা কি খুব দরকার? না দরকার নেই তেমন। আচ্ছা প্রজ্ঞা কেমন আছে এখন? ওর কথা আর বলবেন না। ও যে এমন কেন করলো আমি আবার আপনার কাছে সরি বলছি। তখনই কেউ একজন এসে প্রিয়মকে ডাক দিল। ফোনের ওপাশ থেকে আওয়াজটা শুনে রিদিতার মনে ধক করে উঠল। হাত পা কেমন যেন কাঁপছে। সে কি ভুল শুনছে নাকি? ফোনের ওপাশ থেকে আওয়াজটা শুনে রিদিতার মনে ধক করে উঠল। তার হাত পা কাঁপছে। সে কি ভুল শুনছে নাকি? আসলেই সেই মানুষটার কণ্ঠস্বর শুনতে পেল। আমি কি একবার প্রিয়মকে জিজ্ঞাসা করব যে ওটা কে ছিল? আবার প্রিয়ম যদি কিছু মনে করে? 7-5 ভেবে রিদিতা আর জিজ্ঞেস করা হলো না। ফোনের ওপাশ থেকে প্রিয়ম কখন থেকে হ্যালো হ্যালো করেই যাচ্ছে। কারোর আওয়াজ না শুনতে পেয়ে কলটা কেটে আবার কল দিল। রিদিতা চিন্তায় এত মগ্ন ছিল যে খেয়ালই করেনি ফোনটা আবার বেজে ওঠায় তার হুঁশ ফেলল। ফোন রিসিভ করে, হ্যালো, সরি আমি বুঝতে পারিনি ফোনটা তখন কেটে গিয়েছে। কেটে যায়নি, আমিই কেটে দিয়েছি। আপনি কোনো কথা বলছিলেন না বলে ভাবলাম নেটওয়ার্ক প্রবলেম। যাকে সেসব কথা, আপনার কাছে একটা আবদার করতে পারি? প্রিয়ম ভয়ে ভয়ে বলল, কিসের আবদার? বলেন দেখি যদি রাখতে পারি। আপনি কি আমার সাথে কাল একবার দেখা করতে পারবেন? আমি আপনাকে সরাসরি বলছি, আপনার বোনের এমন ব্যবহারের পর আমার বাসার থেকে এই বিয়েটা কোনোভাবেই মেনে নেবে না। সেখানে আমি আপনার সাথে কিভাবে দেখা করতে পারি বলেন? রিদিতা খুব শান্তভাবে বলল, প্লিজ রিদিতা, শেষবারের মতো আপনি দেখা করেন। আমি আমার বোনের হয়ে আপনাকে সরি বলছি। আমার আপনাকে কিছু বলার ছিল। শোনার পর আপনি যা সিদ্ধান্ত নেবেন আমি তাতেই রাজি। রিদিতা কি বলবে ভেবে পাচ্ছে না। কিছুক্ষণ চিন্তা করে কি মনে করে কে যেন রাজি হয়ে গেল। আচ্ছা কাল আমি আসব। ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে টাইম এবং লোকেশন মেসেজ করে দিচ্ছি। বাই বলে রিদিতা ফোনটা কেটে দিল। রিদিতার মনটা কেমন যেন করছে। সে তার ডায়েরিটা নিয়ে বসলো। আজ আবার তার খুব লিখতে ইচ্ছা করছে মনের সেই অব্যক্ত কথাগুলো। এদিকে প্রজ্ঞা প্রিয়মের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় প্রিয়মের কথা শুনে ফেলে। শুনে সে তেলে বেগুনে জ্বলছে। সাথে সাথে চিল্লানো শুরু করে দেয়, পুরো লঙ্কা কাণ্ড বাজিয়ে ফেলে। মা, তোমার ছেলে কাল ওই কালনাগিনীর সাথে দেখা করতে যাচ্ছে, ওকে আটকাও, তা না হলে খুব বড় বিপদ হয়ে যাবে বলে দিলাম। আমি কিন্তু নিজেকে শেষ করে দেব। প্রজ্ঞা চিৎকার করে কথাগুলো বলছে। তার চিৎকার শুনে প্রিয়ম রুম থেকে বেরিয়ে আসে। রেহানা বেগম কোনোভাবেই তার মেয়েকে চুপ করাতে পারছে না। প্রিয়ম সত্যিটা জানলে যে কেলেঙ্কারি হয়ে যাবে। দরজায় নক করার আওয়াজ হয় তখন। প্রজ্ঞা দৌড়ে গিয়ে দরজা খোলে। বাইরে থেকেও তোমার গলার আওয়াজ শোনা যাচ্ছে। তুমি এমন কেন করছো? কি সমস্যা তোমার? তুর্য খুব রাগীভাবে বলেন, তোমার তো আমার কোনো কিছুই ভালো লাগে না। আর তুমি না ঘরে ছিলে, বাইরে কখন গেলে? এত কি বাইরে তোমার? কোন মেয়ের সাথে আবার দেখা করতে গিয়েছিলে? ঘরের বউ থাকতে তোমার মন বসে না তাই না? উপস্থিত সবাই হতভম্ব হয়ে গেল। তুর্য নিচের দিকে তাকিয়ে আছে। আর কত অপমান করবে এই মেয়েটা তাকে? রেহানা বেগম লজ্জায় মরে যাচ্ছে। তার নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে।
প্রিয়ম যে প্রজ্ঞাকে ঠাস করে থাপ্পড় মেরে দেয়। তুই আর কত জ্বালাবি সবাইকে? বিয়ের পর থেকে একটা দিনও তুই ওকে শান্তি দিসনি। তোর এত কী সমস্যা সবার সাথে? তোর জন্য কি কেউ ভালো থাকতে পারবে না? প্রজ্ঞা রেগে নিজের রুমে চলে যায়। ভাই আমার, আমি তোর কাছে ওর ক্ষমা চাচ্ছি। ও এমন হয়ে যাবে বুঝতে পারিনি। প্রিয়ম তুর্যের কাঁধে হাত রেখে কথাগুলো বলল। এসব কি বলছো তুমি ভাইয়া? এরকম কিছুই না, তুমি তো জানোই ও ছোট থেকেই একটু জেদি টাইপের মেয়ে। কিন্তু তোমার বোনটা আমার অনেক ভালোবাসে। একটু পর দেখবে নিজেই কান্নাকাটি শুরু করবে আমার সাথে, এমন করেছে তাই। আর ছোট থেকেই তো আমার একসাথেই বড় হয়েছি, তাই ওর সব আমার জানা আছে। তুমি চিন্তা করো না। আর আজকে মেয়ে কেমন দেখলে? সুন্দর একটা ভাবি চাই কিন্তু। বলেই তুর্য ফিক করে হেসে দিল। আর বলল না তুর্যকে। তুর্য রুমে গিয়ে দেখে প্রজ্ঞা বসে বসে কাঁদছে। তুর্যকে দেখে প্রজ্ঞা এসে জড়িয়ে ধরল। তুমি আমাকে আবার খুলনা নিয়ে যাবে? আমি এখানে থাকবো না আর। এখানে কেউ আমাকে ভালোবাসে না। আচ্ছা, আমার মহারানীকে নিয়ে আমি যাব তোমাকে। এখন কান্না থামাও। দেখো তোমার জন্য কী এনেছি। তুর্য একটা প্যাকেট প্রজ্ঞার হাতে দিল। প্যাকেট খোলার সাথে সাথেই প্রজ্ঞার মুখটা আবার মলিন হয়ে গেল। গোলাপি রঙের খুব সুন্দর একটা শাড়ি, যে কারোরই পছন্দ করবে। কিন্তু প্রজ্ঞা এই শাড়িটা নিয়ে ঢিল দিয়ে ফেলে দিল। কেচি বার করে শাড়িটাকে টুকরো টুকরো করে কাটল। তুর্য নীরব দর্শকের মতো তাকিয়ে আছে। তার চোখটা ঝাপসা হয়ে আসলো। পরের দিন বিকালে চিলেক্সের প্রিয়ম ও হৃদিতা দেখা করতে এলো। আপনাকে অনেক সুন্দর লাগছে হৃদিতা। হৃদিতা মুচকি হাসি দিয়ে ধন্যবাদ জানালো। ওরা খাবার অর্ডার দিল। আপনি যেন কি বলবেন বলে রেখেছেন? আসলে আমি বলতে চাচ্ছিলাম যে কোনোভাবে কি আপনার পরিবারকে ম্যানেজ করা যায় না? আমি আপনাকে 6 মাস ধরে খুঁজে তারপর পেয়েছি। এটা শুনে তো হৃদিতা আকাশ থেকে পড়ল। আমি তো আপনাকে ওই দিনের আগে কখনো দেখিনি, তাহলে আপনি আমাকে কিভাবে চেনেন? প্রিয়ম মুচকি হাসি দিয়ে বলল, এটা একটা লম্বা কাহিনী। 6 মাস আগে আমি আমার ফ্রেন্ড যমুনাতে গিয়েছিলাম শপিংয়ে। ওইখানে আমার ফ্রেন্ডের ছবি তোলার সময় ভুলে আপনিও ছবিতে এসে পড়েন। আমি বাসায় যেয়ে দেখি ছবিতে আপনাকেও দেখা যাচ্ছে। লাভ অ্যাট ফার্স্ট সাইট বলে একটা কথা আছে না? আমার অবস্থা হয়েছে এমন। আপনাকে দেখে এক অদ্ভুত ভালো লাগা কাজ করে। তারপর থেকে আপনাকে পাগলের মতো খুঁজছি। এর ঠিক 5 মাস পর আপনাকে আবার দেখতে পাই আমার ফ্রেন্ডের ছোটো বোন রিয়ানার বিয়েতে। সেখানে জানতে পারি আপনি রিয়ানার ফ্রেন্ড। কী যে খুশি হয়েছিলাম ওই দিন। তারপর আপনার সম্বন্ধে খোঁজ বের করি। আমার ফ্রেন্ডকে সব খুলে বলি, ও রিয়ানাকে বলে সব ম্যানেজ করে দেয়। তারপরই আপনাকে দেখতে যাওয়া। কিন্তু ওই দিন যে কি হয়ে গেল, আমি আবার আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আচ্ছা, আপনার কি আমাকে ভালো লাগেনি? হৃদিতা চুপ করে আছে। এত কিছু শুনে সে অবাক। সে কি প্রিয়মকে সত্যিটা বলে দেবে নাকি বুঝতে পারছে না। হঠাৎ তার চোখ রাস্তায় থাকা একজনের ওপরও আটকে যায়। তাকে দেখার সাথে সাথে হৃদিতা কিছু না বলে ছুট লাগায় রাস্তায়। প্রিয়ম কিছু বুঝতে না পেরে হৃদিতার পিছনে দৌড়াচ্ছে। রাস্তায় যে হৃদিতা কাউকে পাগলের মতো খুঁজতে থাকে। ও কোথায় গেল? আমি মাত্রই ওকে এখানে দেখেছি। ও কোনো আমার সাথে এমন করছে বলেই কাঁদতে লাগলো। প্রিয়ম হৃদিতাকে ধরে শান্ত করার চেষ্টা করছে। তখনই প্রিয়মের ফোনে একটা কল এলো। প্রিয়ম ফোনটা রিসিভ করে ওপাশ থেকে শোনার সাথে সাথে প্রিয়মের হাত থেকে ফোনটা পড়ে যায়। হৃদিতা প্লিজ, আপনি শান্ত হন। আমাকে এখনও হসপিটালে যেতে হবে। মাকে হসপিটালে নেওয়া হয়েছে। প্রিয়ম বলল। প্রিয়মের কথা শুনে হৃদিতার হুঁশ ফিরল। কি বলছেন আপনি? আন্টির কি হয়েছে? আমাকেও নিয়ে চলুন আপনার সাথে প্লিজ। প্রিয়ম আর কথা বাড়ালো না। তারা দুজন রওনা হলো হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালে পৌঁছে রিসেপশনের প্রিয়ম ওর মায়ের খোঁজ করল। প্রিয়ম ওর মায়ের কেবিনের সামনে যেয়ে দেখল প্রজ্ঞা বসে কাঁদছে। পাশে সৌরভ তার ফ্রেন্ড বসা। প্রিয়মকে দেখে প্রজ্ঞা দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। ভাইয়া, মায়ের কি হলো রে? সব তো ঠিকই ছিল, তাহলে মায়ের হার্ট অ্যাটাক কেন এলো? প্রজ্ঞা কাঁদছে আর কথাগুলো বলছে। হঠাৎ প্রজ্ঞা খেয়াল করলো পাশে হৃদিতা দাঁড়ানো। হৃদিতাকে দেখে এক নিমেষেই তার রাগ আসমানের উঠে গেল। প্রজ্ঞা আবার তেড়ে গেল হৃদিতার দিকে, যেন এক্ষুনি তাকে ভস্ম করে দেবে। তখনই ডাক্তার আসলো ওদের কাছে। ডাক্তারকে দেখে প্রজ্ঞা থেমে গেল। ডাক্তার, আমার মা এখন কেমন আছে? কি হয়েছে মায়ের? প্লিজ বলুন আমাকে। প্রিয়ম জিজ্ঞেস করলো।
আপনি শান্ত হন, এত উদ্বিগ্ন হবেন না। আপনার মা এখন সুস্থ আছে, কিন্তু সে খুব মানসিক চাপে ভুগছে। অতিরিক্ত চাপ নিতে না পেরে সে মাইন্ড অ্যাটাক করে। এরপর তার উপরে এমন চাপ প্রয়োগ করলে খুব বড় ক্ষতি হতে পারে। আপনারা একটু খেয়াল রাখবেন। এখন তার বয়স হয়েছে, এত চাপ নেওয়া তার দ্বারা সম্ভব না। ডাক্তার ওখান থেকে চলে গেলেন। ডাক্তারের কথা শুনে প্রজ্ঞা একদম চুপ হয়ে গেল। তার নিজেকে দোষী মনে হচ্ছে। প্রিয়ম বুঝতে পারছে না তার মায়ের কি এত মানসিক চাপ। তাকে তার মায়ের সাথে কথা বলতে হবে। রিদিতা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছে। এই পরিস্থিতিতে তার কি করা উচিত সে ভেবে পাচ্ছে না। প্রজ্ঞা, প্রিয়ম, রিদিতা রেহানা বেগমের দেখার জন্য কেবিনের ভেতর ঢুকলেন। প্রজ্ঞা ঢুকে রেহানা বেগমকে ধরে কান্নায় ভেঙে পড়ল। প্রিয়ম তার মায়ের পাশে দাঁড়িয়ে আছে। প্রিয়মের পাশে রিদিতা দাঁড়ানো। রিদিতাকে দেখে রেহানা বেগমের কাছে ডাকলেন। রিদিতার তার পাশে এসে বসলো। মা, কেমন আছো তুমি? তুমি কি আমার ওপর রাগ করে আছো? ওই দিনের জন্য আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমার খুব ইচ্ছে তোমাকে আমার ছেলের বউ বানাবো। আমার ছেলেটা বড্ড ভালো, তোমাকে অনেক ভালোবাসে মা। আমি তোমার কাছে আমার ছেলেটার সুখ চাচ্ছি। তুমি কি আমাকে ফিরিয়ে দেবে? রেহানা বেগম খুব অনুরোধ করে কথাগুলো বললেন। মা, এগুলো এখন ছাড়ো তো। তুমি আগে সুস্থ হয়ে ওঠো, বাকি সব পরে দেখা যাবে। আমি রিদিতাকে বরং বাসায় রেখে আসি। না না, আপনাকে যেতে হবে না, আমি একাই যেতে পারবো। না মা, প্রিয়মই তোমাকে রেখে আসুক। আরে হ্যাঁ প্রিয়ম, তুমি রিদিতার বাবার সাথে কথা বলবি। লাগলে আমাকে ফোন দিবি, আমি কথা বলবো তোদের বিয়ের ব্যাপারে। আমি চাই আগামী 1 সপ্তাহের মধ্যে তোদের বিয়েটা হয়ে যাক। মুচকি হেসে কথাগুলো বললেন। তুর্য কখন আসবে রে? প্রিয়ম জিজ্ঞেস করলো প্রজ্ঞাকে। যখন আসার আসবে, ওটা নিয়ে তোমায় ভাবতে হবে না। তুমি দয়া করে ওকে নিয়ে আমার চোখের সামনে থেকে যাও, তা না হলে খুব খারাপ হয়ে যাবে। এই কালনাগিনীকে আমি একদম নিতে পারছি না, রাগে কটকট মোট করে প্রজ্ঞা বলল। প্রিয়ম প্রজ্ঞাকে কিছু বলতে যাবে, তার আগে রিদিতা থামিয়ে দিল। রেহানা বেগমের কাছে থেকে বিদায় নিল তারা। রিদিতার বাসার উদ্দেশ্যে রওনা হলো। আচ্ছা, তুর্যকে? রিদিতা খুব কৌতূহলবশত জিজ্ঞেস করলো। তুর্য প্রজ্ঞার হাজব্যান্ড, আবার আমাদের কাজিনও। 2 বছর হলো ওদের বিয়ে হয়েছে। ওরা নাকি ছোটোবেলা থেকে একজন আরেকজনকে ভালোবাসতো। আমি ওদের বিয়েতে ছিলাম না, তখন কানাডায় আমি। মাই ওদের বিয়ে দিয়েছে। রিদিতা আর কিছু বলল না। তার কেমন যেন লাগলো। দরজায় টোকার আওয়াজ শুনে লতিফা বেগম দরজা খুলে দেখে রিদিতা আর প্রিয়ম দাঁড়িয়ে আছে। প্রিয়মকে দেখে সে আশ্চর্য হয়। প্রিয়মকে ডাইনিং রুমে বসতে দিয়ে লতিফা বেগম রিদিতার বাবা আলতাফ হোসেনকে ডাকতে গেলেন। আলতাফ হোসেন সে প্রিয়মকে দেখে বেশ বিরক্ত হয়েছে, তা তার ফেস দেখেই বোঝা যাচ্ছে। আঙ্কেল, আমার আপনার সাথে কিছু কথা ছিল, ভয়ে ভয়ে বলল প্রিয়ম। হ্যাঁ বলো। আমি আপনাকে সরাসরি বলছি আঙ্কেল, আমি কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারি না। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আমি রিদিতাকে অনেক ভালোবাসি। গত 6 মাস ধরে ওকে খুঁজে তারপর পেয়েছি। প্রিয়ম সবটা খুলে বলল। দেখো বাবা, ও আমার আদরের একমাত্র মেয়ে, আমার জান ওর মধ্যে। ওর কোনো কষ্ট আমি মেনে নিতে পারবো না। তোমার বোন প্রথম দিনই আমার মেয়ের কপাল থেকে রক্ত ঝরিয়েছে। বিয়ের পর যে ও আমার মেয়েকে মেরে ফেলবে না, এর কোনো গ্যারেন্টি আছে? কোন ভরসায় আমি তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দেব? আলতাফ হোসেন শান্তভাবে বললেন। প্রিয়ম খুব ইতস্তত বোধ করছে। আঙ্কেল, আমি আপনাকে বলছি, আপনার মেয়ের কিচ্ছু হবে না। আমার মা খুব অসুস্থ, সেই আমাকে কথা বলতে পাঠিয়েছে। আপনি যদি একটু তার সাথে কথা বলতেন। আলতাফ হোসেন প্রিয়মের থেকে নম্বর নিয়ে প্রিয়মের মাকে ফোন দিলেন কথা বলার জন্য। সে ঘরে চলে গেলেন। পিছে পিছে রিদিতার মাও গেল। আমার আপনার সাথে কিছু কথা আছে। আমি চাই আপনি আমার পুরো সত্যিটা জেনে তারপর সিদ্ধান্ত নিন আমাকে বিয়ে করার। প্রিয়ম বুঝতে পারছে না কি এমন সত্যি আছে। আমার কোনো সত্যি জানার প্রয়োজন নেই, তারপরও আপনি বলতে চাইলে আমি শুনবো। কাল আবার চিলেক্সে দেখা করি তাহলে। এরই মধ্যে রিদিতার মা বাবার রুম থেকে বেরিয়ে এলো। তাদের দেখে বেশ খুশি খুশি লাগছে। প্রিয়ম তাদের থেকে বিদায় নিয়ে চলে গেল। প্রিয়ম ডিরেক্ট হসপিটালে যায় তার মাকে নিয়ে আসতে, যে দেখে ওখানে তুর্য বসে আছে। তুর্য, প্রজ্ঞা কই রে? জানি না ভাইয়া, আমি এসে দেখি ও এখানে নেই। মাকে একলা রেখে কোথায় যে গেল মেয়েটা? তুর্য খুব চিন্তিত হয়ে বলে। প্রিয়মও এখন চিন্তা হচ্ছে। তুর্য প্রিয়ম রিয়ানা বেগমকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। বাড়ি পৌঁছে দেখে বাসার দরজা খোলা।
ভিতরে ঢুকে দেখে সব ওলটপালট হয়ে আছে। মনে হচ্ছে বাসার ভিতরে ভূমিকম্প বয়ে গেছে। প্রিয়মের চোখ ঘরের এক কোণায় আটকে যায়। তার মনে ধক করে ওঠে। প্রিয়ম দেখতে পেল ঘরের কোণায় প্রজ্ঞা বসে আছে, দেয়ালের সাথে হেলান দিয়ে, চোখ বন্ধ করে আছে। হাতের দিকে তাকাতেই দেখে হাত দিয়ে রক্ত পড়ছে। প্রিয়ম দৌড়ে যায় প্রজ্ঞার কাছে। প্রজ্ঞাকে ডাকছে, কিন্তু সে কোনো সাড়া দিচ্ছে না। বোঝাই যাচ্ছে তার জ্ঞান নেই। তুর্য সাথে সাথে ডক্টরকে কল দেয়। ফ্যামিলি ডক্টর হওয়ায় 20 মিনিটের মধ্যে চলে আসে। এসে প্রজ্ঞাকে ব্যান্ডেজ করে দেয় হাতে রক কেটেছে, খুব বেশিক্ষণ হয়নি, তাই এই যাত্রায় বেঁচে গিয়েছে। রেহানা বেগম মেয়ের পাশে বসে আছেন, তার মানে এক অজানা ভয় কাজ করছে। মিস্টার তুর্য, আমি তো আপনাকে আগেই বলেছি প্রজ্ঞা মানসিকভাবে অসুস্থ। অনেকবার বলেছি তার ট্রিটমেন্ট দরকার, কিন্তু আপনি আমার কথা কোনো আমলেই নিচ্ছে না। তুর্যকে আলাদা করে কথাগুলো বললেন ডক্টর। ওকে ট্রিটমেন্ট করাতে নিয়ে গিয়েছিলাম, কিন্তু এতে হিতের বিপরীত হলো। ও ভেবেছিল আমি ওকে পাগল ভাবছি। সব মিলিয়ে কি কাণ্ডটাই না করেছিল। আপনি বলুন, আমি কি করব এখন? প্রিয়ম এখন তার বোনের দিকে চেয়ে আছে। এই বোনকেই কত আদর না করতো সে। দেশের বাহিরে যাওয়ার জন্য তার বোনের সাথে কেমন যেন একটা গ্যাপ পড়ে গিয়েছে। প্রজ্ঞার কি এত কষ্ট জানা নেই প্রিয়মের। তার কেন যেন মনে হয় সবার তার কাছে কিছু লুকাচ্ছে। প্রজ্ঞার জ্ঞান ফেরার পর সে দেখতে পায় তার পাশে সবাই বসে আছে। বোন আমার, তোর কি হয়েছে? আমাকে একটু বল না রে। তুই এমন কেন করছিস? তুই না আমার লক্ষ্মী বোন? তোর ভাইকে বল, আমি সব ঠিক করে দেব। প্রজ্ঞা কিছু বলতে যেও যেন বলতে পারল না। সে চুপ করে আছে। তার খুব কষ্ট হচ্ছে আজ। তার একার জন্য সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। কিছু না ভাইয়া, তুই ওকে বিয়ে করে নে, আমার কোনো আপত্তি নেই। আমি সরি সব কিছুর জন্য। প্রজ্ঞার কথা শুনে প্রিয়ম যতটা না অবাক হয়, তার থেকে বেশি অবাক হয় রেহানা বেগম। কিন্তু তারা বেশ খুশিও প্রজ্ঞার কথায়। ভাবে হয়তো বা এবার সব ঠিক হয়ে যাবে। প্রজ্ঞাকে রেস্ট নিতে গিয়ে তারা রুমে চলে যায়। তুর্য প্রজ্ঞার পাশে বসে প্রজ্ঞার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তুমি আমাকে আজও ভালোবাসতে পারোনি, তাই না? প্রজ্ঞার এমন প্রশ্নের উত্তর তুর্যর কাছে নেই। সে প্রজ্ঞার কপালে গভীর চুমু দিল। এখন ঘুমিয়ে পড়ো তুমি, বেশি কথা বলো না। তুমি জানতে চাইবে না আমি কেন এমন করছি, কেন ভাইয়ার বিয়েতে রাজি হচ্ছি না? না প্রজ্ঞা, আমি জানতে চাই না। সব কিছু জানতে হবে এমন তো কোনো কথা নেই। তুমি এখন চোখ বন্ধ করো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর প্রজ্ঞা ঘুমিয়ে গেল। তুর্য ব্যালকনিতে যে ছোট্ট দোলনাটা রাখা আছে সেখানে যেয়ে বসলো। আজ তার নিজেকে বড্ড ক্লান্ত আর অসময় মনে হচ্ছে। সে হাঁপিয়ে গিয়েছে এসব থেকে। মাঝে মাঝে তার মনে হয় সব কিছু ছেড়ে ছুড়ে অনেক দূরে চলে যেতে, সেখানে থাকবে না। এই কষ্টগুলো ছোটোবেলার থেকে সব কিছু হারিয়ে আসছে সে। এখন কেমন যেন অভ্যস্ত হয়ে গিয়েছে। কিছু কিছু কষ্ট কখনো ভোলা যায় না। এখনও তাকে ওই কষ্টই বয়ে বেড়াতে হচ্ছে। নিজেকে খুব একা মনে হয় তার এখন। হয়তো বা এটা তার পাপের শাস্তি, তাই তো সুখ তার কাছে এসেও ধরা দেয় না। পুরনো স্মৃতিগুলো আজ খুব মনে পড়ছে তার। চোখটা অফ করে ডুব দিল। সেই বিকেলে প্রিয়ম রিদিতার সাথে দেখা করতে এলো। রিদিতা তার সামনে বসে আছে। রিদিতাকে যতই দেখে ততই ভালো লাগে তার। একবার কেউ এই মেয়েকে প্রেমে পড়লে সেখান থেকে বেরোনো অসম্ভব। তো মিস, আপনি যেন কি বলবেন আপনাকে? আমি আপনাকে সরাসরি বলছি সব। আমি কোনো কিছুই লুকাতে চাই না। আজ থেকে 6 বছর আগে, তখন আমি সবে মাত্র কলেজে উঠি। নতুন ফোন কিনে দেয় বাসা থেকে। সেই খুশিতে ফেসবুক আইডি খুলে ফেলি। আমার আবার গল্পের বই পড়ার খুব অভ্যাস ছিল। ফেসবুকে অনেক গল্প খুঁজে পাই, তো ওইগুলো পড়তে খুব ভালো লাগতো। মাঝে মাঝে কমেন্টও পড়তাম। এমনি করে একদিন আমার কমেন্টে তৌকির আহমেদ নামে এক আইডি থেকে রিপ্লাই আসে। তাও আবার নেগেটিভ রিপ্লাই। দেখেই মেজাজ যায় খারাপ হয়ে। আমি সাথে সাথে তাকে ইনবক্স করি। এক প্রকার ঝগড়া লেগে যায় আমাদের মধ্যে। এতটুকু বলেই থেমে গেল রিদিতা। পানি খেয়ে আবার বলতে শুরু করলো। এভাবেই আমাদের কথা বলা শুরু হয়। তাকে প্রথম দেখায় বেশ ভালোই লেগেছিল আমার। ক্রাশ খাওয়ার মতো ছেলে ছিল তৌকির। ঝগড়া থেকে ধীরে ধীরে আমাদের ফ্রেন্ডশিপ হয়। আমার বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। ও ছাড়া কোনো ছেলের সাথে আমার কথা হতো না।
দিন রাত 24 ঘন্টা তার সাথে কথা বলতাম। তার মা বাবা ছিল না, সে তার খালার কাছে থাকতো। এক অদ্ভুত মায়া কাজ করতো তার জন্য। একদিন তার সাথে দেখাও করি। এভাবেই আমাদের সাথে যোগাযোগ বাড়তে থাকে। আমাদের ফ্রেন্ডশিপের 11 মাস পর সে আমাকে প্রপোজ করে। তাও যেন তেন প্রপোজ না, বার্গার হাতে নিয়ে হাঁটু গেড়ে বসে বলে, তুমি কি সারা জীবন আমার সাথে বার্গার খাবে? তুমি কি আমার হবে? আমি আর না করে থাকতে পারিনি, সাথে সাথে হ্যাঁ বলে ওকে জড়িয়ে ধরি। প্রিয়ম লক্ষ্য করছে রিদিতা যখন তৌকিরকে নিয়ে কথাগুলো বলছে, তার চোখে মুখে অদ্ভুত এক ভালোবাসা কাজ করছে, অন্যরকম আনন্দ। প্রিয়মের কেন যেন হিংসে করতে লাগলো। তারপর থেকে শুরু হয় আমাদের রিলেশন। খুব সুন্দর ছিল সব কিছু। তৌকির ইন্ট্রোভার্ট টাইপের ছিল, ওপর থেকে কথা বের করা অনেক কষ্টের ছিল। মাঝে মাঝে মনে হতো কিছু নিয়ে খুব চাপে আছে, কিন্তু জিজ্ঞেস করলে কিছু বলতো না। ও আমার জন্য পুরো পাগল ছিল। আমাদের ঝগড়া হতো না কখনো। ওর প্রেমে আমি পাগল ছিলাম। 2 বছর খুব সুন্দরভাবে কাটলো, কিন্তু হঠাৎ আমার মনে হলো তৌকির মধ্যে একটা চেঞ্জ এসছে। ও কোনো কিছু নিয়ে খুব ঝামেলায় ছিল। জিজ্ঞেস করলেও আমাকে বলতো না, কথায় কথায় রেগে যেত। মাঝে মাঝে খুব কষ্ট হতো, কিন্তু পরে ভাবতাম যাই হোক, ও তো আমাকে কোনো দিন ছেড়ে যাবে না। আবার আমার কাছে এসে মাফও চায় তোর বিহেভিয়ারের জন্য। ভালো খারাপ মিলিয়ে এভাবে 1 বছর কেটে গেল। সেদিন ছিল ওর জন্মদিন। আমি ওর জন্য নীল শাড়ি পরে কেক নিয়ে পার্কে ওয়েট করছিলাম। সেদিন আকাশটা বড্ড মেঘলা ছিল, বৃষ্টি হবে হবে ভাব। কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হয়ে গেল। আমি এই বৃষ্টির মধ্যেই ওর জন্য বসেছিলাম। 1 ঘন্টা, 2 ঘন্টা, এমন করে 6 ঘন্টা চলে গেল, ও আসেনি। হাজারো কল দিয়েছিলাম, কিন্তু ওর ফোন অফ ছিল। ওর আইডিতে ডিঅ্যাক্টিভেট ছিল। আমি পাগলের মতো হয়ে গিয়েছিলাম। ওর কোনো ফ্রেন্ডকেও আমি চিনতাম না। ওর ভার্সিটিতে খোঁজ নিয়েও কিছু পাইনি। সে সেখান থেকে টিসি নিয়ে চলে গিয়েছিল। তারপর থেকে 2 বছর ধরে তাকে পাগলের মতো খুঁজছি, কিন্তু পাইনি। এবার রিদিতা তার নিজেকে ধরে রাখতে পারল না, হু হু করে কেঁদে ফেলল। আমি এখনও ওকেই ভালোবাসি অনেক বেশি। আমি আপনাকে বিয়ে করলেও আমাকে কিছুদিন সময় দিতে হবে। ওর জায়গায় অন্য কাউকে এক্সপেক্ট করা আমার দ্বারা এখনও সম্ভব না। প্রিয়ম নীরবে রিদিতার কথাগুলো শুনছিল। তার কেন যেন খুব কষ্ট হচ্ছে। ধরেন আমাদের বিয়ের পর সে আপনার সামনে আসলো, আপনি কি করবেন? তার কাছে চলে যাবেন? প্রিয়মের এমন প্রশ্ন শুনে রিদিতা কিছুক্ষণ তার দিকে চেয়ে রইল। শুধু তার থেকে কিছু প্রশ্নের উত্তর জানার আছে আমার। আর তার কাছে ফিরে যাওয়ার তো কোনো প্রশ্ন ওঠে না। এতটাও অকৃতজ্ঞ আমাকে ভাববেন না। প্রিয়ম আর কিছু বলল না। এর মধ্যে রেহানা বেগম রিদিতার বাসায় গেলেন। আলতাফ হোসেনকে অনেক কষ্ট করে রাজি করানো হলো। রিদিতার মা বেশ খুশি। তার প্রিয়মকে মেয়ের জামাই হিসাবে বেশ পছন্দ হয়েছে। প্রিয়ম ও রিদিতার বিয়ে ঠিক হলো। সপ্তাহখানেক পর তাদের বিয়ে। কিন্তু বিয়ের কিছুদিন আগে রিদিতার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। বিয়ের ডেট পেছানোর জন্যই সবাই বললেও সে কোনোভাবেই রাজি না তার মেয়ের বিয়ে পেছাতে। প্রিয়ম ও রিদিতা বিয়ের পাকাপাকি হওয়ার পর থেকে প্রজ্ঞা কেমন যেন চুপসে গিয়েছে। একদিন রাতে, তুমি যদি ভাইয়ার বিয়েতে থাকো তাহলে আমি সুইসাইড করব। তুমি খুলনা চলে যাবে, আর কোনো দিন এ বাসায় আসবে না। ভাইয়ার বিয়েটা হয়ে গেলেই আমিও চলে আসব তোমার কাছে। প্রজ্ঞা খুব রাগীভাবে বলে। তুর্য অসহায়ের মতো চেয়ে আছে। সে জানে সে যদি এই বিয়েতে থাকে তাহলে প্রজ্ঞা তুলকালাম বাজিয়ে ফেলবে। কিন্তু প্রজ্ঞার কি এত সমস্যা বুঝতে পারছে না। প্রজ্ঞার সন্দেহ না তার বেশি, অনেক পজিটিভ তুর্যকে নিয়ে। কিন্তু তাই বলে নিজের ভাইয়ের বউকে ছাড় দেবে না ভেবেই তুর্যের কষ্ট লাগছে। নিজেকে বড্ড ছোট মনে হচ্ছে তার, কিন্তু কিছুই করার নেই। বিয়ের 2 দিন আগে তুর্য সিলেট চলে যায়। প্রিয়ম অনেকবার আটকাতে চেয়েছিল, কিন্তু তুর্য কাজের বাহানা দিয়ে চলে যায়। প্রিয়ম রিদিতার বিয়ে বেশ ধুমধাম করেই হয়। প্রজ্ঞা যদিও সব কিছু থেকে দূরে দূরে আছে, কিন্তু কোনো ঝামেলা করছে না। রিয়ানা বেগম ভাবছে হয়তোবা তার মেয়ে সব মেনে নিয়েছে। কিন্তু এই নিস্তব্ধতায় যে ঝড়ের আগের পূর্বাভাস, তা কেউ বুঝে উঠতে পারেনি। বিয়ের সপ্তাহখানেক পর প্রজ্ঞা এখনও এখানেই আছে। সে রিদিতার থেকে দূরে দূরে থাকে। রিদিতাও বেশি একটা মাথা ঘামায় না এটা নিয়ে। সে প্রজ্ঞাকে সময় দিয়েছে স্বাভাবিক হওয়ার। প্রিয়মের সাথে তার বেশ বন্ধুত্ব হয়ে গিয়েছে। প্রিয়ম রিদিতাকে পেছন থেকে জড়িয়ে ধরে। এই শোনো, কাল আমার কিছু বন্ধু আসবে তোমার হাতে রান্না খেতে। আমি ওদের দুপুরে ইনভাইট করি? রিদিতা মুচকি হেসে, হ্যাঁ অবশ্যই, দাওয়াত দিন। আমি খুব ভালো রান্না পারি। বাবা তো আমার রান্নার খুব মজা করে খেত। এমনকি তো। এতটুকু বলেই থেমে যায় রিদিতা।
প্রিয়মের খারাপ লাগলেও সে কিছু বলে না, প্রসঙ্গ পাল্টে ফেলে। আমি জানি না আমার বউ যে তুমি। দুজনেই হেসে দেয়। হৃদিতার মাঝে মাঝে খারাপ লাগে, সে চাইলেও প্রিয়মকে পুরোপুরি আপন করে নিতে পারছে না, অথচ প্রিয়ম তাকে পুরো সাপোর্ট দিচ্ছে। পরের দিন খুব আয়োজন করে হৃদিতা রান্না করছে। প্রিয়মের বন্ধুরা আসবে বলে কথা রেহানা। হঠাৎ কলিং বেল বেজে উঠল। 3-4 বার বাজার পর কেউ খুলছে না, সবাই গেল কোথায়? এখন তো একটাই বাজে নাই, ওনার ফ্রেন্ডরা এত জলদি চলে আসবে? আমার রান্নাও তো কমপ্লিট হয়নি এখনও। এইসব 7-5 ভাবতে ভাবতে হৃদিতা গিয়ে দরজা খোলে। দরজা খুলে সামনেই মানুষটাকে দেখে অবাক হয় হৃদিতা। তার হাত পা কাঁপছে, সে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুমি? তখনই প্রিয়ম এসে, আরে তুই কখন এলি? ভালোই সারপ্রাইজ দিয়েছিস। আরে তোদেরই তো আলাপই হয়নি, এই যে তোর ভাবি, দেখ তো কেমন লেগেছে। তুর্য মলিন একটা হাসি দিল। তার ভিতরটা যে ছারকার হয়ে যাচ্ছে তা কেউ দেখতে পেল না। এত বড় সত্যের মুখোমুখি হতে হবে যে এটাও চিন্তা করেনি। এসেছিল তো প্রজ্ঞাকে সারপ্রাইজ দিতে, আর নিজেই সারপ্রাইজ হয়ে গেল। হৃদিতাও হচ্ছে তুর্য তোমার দেবর, একমাত্র ননদের জামাই, বলেই হাসতে লাগলো প্রিয়ম। হৃদিতা এখন এক ধ্যানে চেয়ে আছে তুর্যের দিকে। এই 2 বছর কত চেঞ্জ হয়েছে মানুষটার, কেমন যেন ফ্যাকাশে হয়ে গিয়েছে চেহারায়, অথচ আগে কতই না প্রাণবন্ত ছিল ছেলেটি। হঠাৎ খুব জোরে আওয়াজ হলো, আমরা এসে গেছি। চিল্লোতে ঘর ভাঙল হৃদিতা। প্রিয়মের সব ফ্রেন্ডরা এসে গিয়েছে। এদিকে প্রজ্ঞা তুর্যকে দেখে আকাশ থেকে পড়ল। তার আগের থেকে বেশি ভয় হচ্ছে, খুব বেশি ভয়। এই ভয়টাই সে পাচ্ছিল। এখন যদি তুর্য তাকে ছেড়ে দেয়? রিয়ানা বেগম দূর থেকে দাঁড়িয়ে সব দেখছে। তার কেন যেন মনে হচ্ছে খুব বড় ঝড় আসবে, যা সব কিছু তছনছ করে দেবে। তুর্য আসার পর থেকে এই ডাইনিং রুমে বসে আছে, প্রজ্ঞার কাছে যাওয়ার সাহস পাচ্ছে না। তার ভিতরটা জ্বলে পুড়ে ছারকার হয়ে যাচ্ছে, বুকে কেমন যেন চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। এতদিন পর এভাবে তার অতীতের মুখোমুখি হতে হবে ভাবতেও পারেনি সে। হৃদিতা আজ অনেক কিছু রান্না করেছে, সবাই তো খাবার দেখে সেই খুশি। একসাথে টেবিলে বসলো সবাই। হৃদিতা সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে। যেই না তুর্যের প্লেটে খাবার দিতে যাবে, তখনই প্রজ্ঞা এসে হৃদিতার হাত থেকে খাবারটা ফেলে দিয়ে দিল। উপস্থিত সবাই হতভম্ব হয়ে গেল প্রজ্ঞার বিহেভিয়ারে। প্রজ্ঞার আগে কটকট করতে করতে চলে গেল সেখান থেকে। প্রিয়ম নীরব দর্শকের মতো চেয়ে আছে। তার কেমন যেন খটকা লাগছে, 2-2 4 মেলাতে ট্রাই করছে। প্রিয়মের ফ্রেন্ডরা কিছু বলল না, চুপ করে খেতে লাগলো। তুর্য উঠে হাত ধুয়ে আবার ডাইনিং রুমে যেয়ে বসে রইল। হৃদিতা ওখানে আর দাঁড়িয়ে থাকতে পারল না, তার খুব কান্না পাচ্ছে। একটা সময় ছিল যখন সে নিজের হাতে তুর্যকে খাইয়ে দিত। হৃদিতার রান্না তুর্যের কাছে অনেক পছন্দের ছিল, আর আজ সবটা পাল্টে গেল। না, আর কিছু ভাবতে পারছে না হৃদিতা। প্রিয়মের ফ্রেন্ডরা খেয়ে দিয়ে চলে গেল, সবারই মন খারাপ। প্রিয়ম রুমে এসে চোখ অফ করে শুয়ে আছে, কোনো কথা বলছে না কারোর সাথে। হৃদিতা সব জানতেই হবে, কেন তুর্য তার সাথে এমন করলো, তার জীবনটাকে এমন পর্যায়ে নিয়ে এলো। হৃদিতা রুম থেকে বেরিয়ে দেখে তুর্য এখনও ডাইনিং রুমে চোখ অফ করে বসে আছে। আমার আপনার সাথে কথা ছিল মিস্টার তৌকির। সরি তুর্য, আপনি আমার সাথে ছাদে চলেন। হৃদিতা দাঁতে দাঁত চেপে বলল। তুর্য কোনো কথা বলছে না, ভাবটা এমন সে হৃদিতার কথা শুনতেই পাচ্ছে না। হৃদিতার রাগ এমন চরম পর্যায়ে চলে গেল, আমি রাগটাকে কিছু বলছি, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি কি চান আমি সবাইকে সবটা বলে দিই? তুর্য উঠে ছাদের দিকে পা বাড়ালো। হৃদিতাও পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে দুজন। তুর্যের দৃষ্টি আকাশের দিকে, হৃদিতার দিকে তাকাচ্ছেও না। আপনি আমার সাথে এমন কেন করলেন? কী দোষ ছিল আমার? চিৎকার দিয়ে বলল হৃদিতা। তুর্য তখন হৃদিতার দিকে তাকাচ্ছে না। তোমাকে আজ একটা গল্প শোনায়। হ্যাঁ। হৃদিতা চুপ করে আছে। তুর্য হৃদিতার উত্তরে অপেক্ষা না করে, আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমার মা বাবা অ্যাক্সিডেন্টে মারা যায়, আমিও সাথে ছিলাম, কিন্তু ভাগ্যের জোরে বেঁচে যায়। তখন আমাকে কেউ নিতে রাজি হয়নি। তখন আমার দিকে মমতার হাত বাড়ায় আমার খালামণি, আমাকে ঢাকা নিয়ে আসে। খালু মারা গিয়েছিল অনেক বছর আগে, সে সব কিছু এক হাতে সামলাতো। এত সমস্যার মধ্যেও সে আমাকে নিয়ে আসে। তখন প্রিয়ম ভাইয়া কলেজে পড়তো আর প্রজ্ঞা 6ষ্ঠ শ্রেণীতে। ভাইয়া অনেক বেশি পড়াশোনা নিয়ে বিজি থাকতো, আর খালামণি জব করতো। বিদায় প্রজ্ঞাকে কেউ সময় দিতে পারতো না। আমি আসার পর ও যেন খেলার সাথী খুঁজে পায়।
ওর তো ওরা বাবার স্মৃতি কিছুই মনে নেই। এভাবে দিনের পর দিন যেতে থাকে। প্রজ্ঞা আমাকে ছাড়া কিছুই বুঝতো না। আমি ওকে ছোট বোনের মতো ভালোবাসতাম। তুর্য ভাইয়া স্কলারশিপ পেল কানাডা যাওয়ায়। এইচএসসিতে খুব ভালো রেজাল্ট করায় সুযোগটা পেল। এই সুযোগটা কি আর হাতছাড়া করা যায়? ভাইয়া যখন চলে গেল প্রজ্ঞার সে কি কান্না। ভাইয়া যাওয়ার পর থেকে প্রজ্ঞা আমার সাথে আঠার মতো লেগে থাকতো। খুব ভালোই যাচ্ছিল দিনগুলো। আমি খালামণি প্রজ্ঞা খুব ভালোই ছিলাম। আমার কলেজ শেষ করে আমি যখন ভার্সিটিতে উঠি তখন প্রজ্ঞার থেকে একটু দূরত্ব বজায় রেখে চলতে চেষ্টা করি, কারণ আমি ততদিনে বুঝতে পেরে গিয়েছিলাম ও যে আমাকে পছন্দ করে। ভেবেছিলাম ছোট এগুলো শুধু আবেগ, কিন্তু আমি ওকে বোন ছাড়া আর কিছুই ভাবতাম না। এতটুকু বলে থেমে যায় তুর্য। রিদিতার দিকে এক পলক তাকিয়ে দেখে রিদিতা তার দিকে চেয়ে রয়েছে। সে আবার বলতে শুরু করে। এভাবেই 2 বছর কেটে যায়। একদিন ফ্রেন্ডের সাথে ওর বোনের কলেজে যায়। ওই দিন ওখানে নবীনবরণ অনুষ্ঠান চলছিল। সেদিন একটা মেয়ের দিকে আমার চোখ আটকে যায়। এত সুন্দর করে কেউ নাচতে পারে আমার জানাই ছিল না। রিদিতা এবার একটু অবাক হয়। অবাক হওয়ার কিছু নেই, আমি তোমাকে আগের থেকেই চিনতাম। তোমার নাচ দেখেই আমি তোমার প্রেমে পড়ে যাই। ফ্রেন্ডের মাধ্যমে তোমার খোঁজ লাগাই, তোমাকে ফলো করা শুরু করি। কই, তুমি তো আমাকে এগুলো বলনি। রিদিতা অবাক হয়ে বলল, চেয়েছিলাম বলতে কোনো এক বিষয় দিনে, কিন্তু আফসোস ওই দিনটা আর আসবে না, তাই আজকে বলছি। এরপর সাহস করে আমি তোমাকে প্রপোজও করে ফেলি। তোমাকে আমি পাগলের মতো ভালোবাসতাম, কিন্তু সবার কপালে কি সুখ সয় নাকি? আমাকে ভালোবাসায় নজরে পড়ে গিয়েছিল কারোর। প্রজ্ঞা ধীরে ধীরে বুঝতে পারছিল আমি ওকে অ্যাভয়েড করা শুরু করছি। ও পাগলের মতো আচরণ করতে থাকে, কখনো হাত কাটা, আবার কখনো রাতে আমার রুমে চলে আসা। খালামণি ওকে আটকাতে পারছিল না। আমি তোমাকে কিছু জানাতে চাইনি, কারণ তুমি কষ্ট পেতে। দেখা যেত তুমি সারাদিন টেনশন করতে। আমি তোমাকে কোনো প্যারা দিতে চাইনি। আমাদের রিলেশন যখন 2 বছর শেষ হলো, তখন একদিন ও আমার ফোনে তোমার আর আমার ছবি দেখে ফেললো। তারপর থেকে শুরু হলো ওর পাগলামি। নিজের চুল ছেড়াত, অকথ্য ভাষায় গালিগালাজ করতো, খাবার খেত না, পড়ালেখা করতো না, খালামণির কোনো কথাই শুনতো না। ও দিনে দিনে সাইকো হয়ে যাচ্ছিল। খালামণি আমাকে নিষেধ করে দিয়েছিল আমি যাতে প্রিয়ম ভাইয়াকে কিছু না বলি। খালামণি প্রজ্ঞাকে কেমন যেন প্রশ্রয় দিত। ওর কোনো দোষী দেখতে পারতো না। আমার ওপর কেমন যেন মানসিক প্রেশার আসা শুরু করলো। খালামণি আমাকে বলল আমি যাতে তোমাকে ছেড়ে দিই, কিন্তু আমি পারিনি। নিজের ভালোবাসাকে কিভাবে ছেড়ে দেব আমি? ছোটবেলা থেকে সব হারিয়ে আমি শেষ হয়ে গিয়েছিলাম। তোমাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম, কিন্তু আল্লাহ অন্য কিছুই লিখে রেখেছিল আমার কপালে। আমার জন্মদিনের দিন প্রজ্ঞা খুব সুন্দর গোলাপি শাড়ি পরেছিল, কেক নিয়ে আমার জন্য বসেছিল, কিন্তু আমি তোমার সাথে দেখা করব এটা ও কোনোভাবে মেনে নিতে পারেনি। আমাকে বের হতে দিতে চাচ্ছিল না। ওই দিন রাগের মাথায় আমি ওকে থাপ্পড় দিয়ে বসি। তারপর বাসা থেকে বেরিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর খালামণির ফোন আসে, প্রজ্ঞা দরজা আটকে রেখেছে, খুলছে না। আমি আবার বাসার দিকে বাক করি। চেয়ে দেখি প্রজ্ঞা ওই শাড়ি দিয়েই গলায় ফাঁস দিয়েছে। খালামণি তো কান্নাকাটি শুরু করে দেয়। আমাকে দোষারোপ করতে থাকে। ওকে হসপিটালে নিয়ে যায়, অনেক কষ্টে ওকে বাঁচানো হয়। ডাক্তার বলেছিল ওকে মানসিক চাপ দিলে ও আবার এমন ভয়ানক কিছু করে ফেলতে পারে। ওই দিন খালামণি আমাকে ডেকে যা বলল তা শোনার পর মনে হলো এর থেকে মৃত্যুই ভালো। আমি দুধ কলা দিয়ে তোর মতো কালসাপ পুষেছিলাম। তোর জন্য আজ আমার মেয়েটার এই অবস্থা। নিজের বাবা মাকেও খেয়েছিস, এখন আমার মেয়েটাকেও পিছে পড়েছিস, তাই না? কেন রে? আমার মেয়েটার কোন দিক দিয়ে কম যে তুই ওকে এত কষ্ট দিচ্ছিস? এই দিন দেখার জন্য তোকে আমি বিয়ে নিয়ে এসেছিলাম। এর থেকে ভালো তুই ওই দিন মরে যেতি। তোকে এত আদর দিয়ে বড় করেছি, আমাকে ওই দিন দেখাতে। তুই সব কিছুর প্রতিদিন আমাকে দিবি প্রজ্ঞাকে বিয়ে করে। যদি তুই প্রজ্ঞাকে বিয়ে না করিস তাহলে আমি আর আমার মেয়ে এখানেই সুইসাইড করব। তারপর তুই সুখে থাকিস তোর রিদিতাকে নিয়ে। অভিশাপ দিলাম আমি তোকে, তুই কোনো দিন সুখী হতে পারবি না। আজ আমার মেয়ে যেই কষ্ট পাচ্ছে তুই এর থেকেও বেশি কষ্ট পাবি। এতটুকু বলে তুর্য থেমে যায়। তার গলা কাঁপছে, কথা আটকাচ্ছে না। রিদিতা তার এক হাত তুর্যের হাতের ওপর রাখল। ওই দিন আমার কিছুর করা ছিল না। মায়ের সমান খালামণিকে আমি কিভাবে মরতে দিই বলো?
তাই তো এক কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেললাম, তোমার থেকে দূরে যাওয়ার সিদ্ধান্ত। ওই দিনই কাজী ডেকে আমি আর প্রজ্ঞার বিয়ে করে ফেললাম। এক নিমিষেই যেন সব শেষ হয়ে গেল। আমি কিছুই করতে পারলাম না। আমার পুরো জীবনটাই আবার বদলে গেল। আমি প্রজ্ঞাকে নিয়ে খুলনা চলে যাই। ওখানে ওদের ফ্ল্যাট আছে, যাতে তুমি আমাকে খুঁজে না পাও। ওখানে যেও আমার শান্তি হয়নি। প্রজ্ঞা আমাকে বিয়ে করেও তোমাকে নিয়ে সন্দেহ করতো। আমি অনেক চেষ্টা করেছিলাম ওর সাথে মানিয়ে নেওয়ার, কিন্তু পেরে উঠছিলাম না। ওর পাগলামি আরও বাড়তে লাগলো। ওর জন্য আমার চাকরিটাও গেল, কারণ ও আমাকে অফিসে যেতে দিত না। সব সময় ওর সাথে থাকা লাগতো। মাঝে মাঝে মনে হতো সুইসাইড করি, কিন্তু এটা যে মহা পাপ। ধীরে ধীরে প্রজ্ঞার প্রতি আমার এক মায়া জন্মায়। আমি ওর সব পাগলামিগুলোকে দেখেও না দেখার ভান করতে থাকি। কিন্তু আমার মনে আজও তুমি রয়ে গিয়েছো। আমি চাইলেও পারিনি তোমাকে ভুলতে। এটাই প্রজ্ঞাকে কুড়ে কুড়ে খায়। খালামণি আমাকে অভিশাপ দিতে গিয়ে যে তার মেয়েকে অভিশাপ দিয়ে ফেলেছে, কারণ তার মেয়ে যে আমার জীবনের একটা অংশ। কিন্তু এত কিছুর পরেও আমি প্রজ্ঞাকে সুখে রাখতে পারিনি। রিদিতা এবার নিজেকে আর আটকে রাখতে পারল না। তুর্যকে ধরে কাঁদতে লাগলো, কিন্তু তুর্য রিদিতাকে ধরছে না। এই অধিকার যে অনেক আগেই সে হারিয়ে ফেলেছে। আচমকা রিদিতাকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিল। চোখের পলকেই যেন পুরো ঘটনাটা ঘটে গেল। 5 বছর পর প্রিয়ম বৃদ্ধাশ্রমের সামনে দাঁড়িয়ে আছে। আজকের এই দিনে যে প্রতি বছর বৃদ্ধাশ্রমে আসে, কেননা আজকের এই দিনেই 5 বছর আগে তার পুরো জীবনটা এক নিমেষেই যেন তছনছ হয়ে গিয়েছিল। আর কিছু না ভেবে সে পা বাড়ালো। রেহানা বেগম ছুটে এলেন প্রিয়মকে দেখে। বাবা, তুই এসেছিস? জানিস কখন থেকে অপেক্ষা করে আছি তোর জন্য। প্রিয়ম মাকে জড়িয়ে ধরল। মা, তুমি কেন এমন করছো? আর কত শাস্তি দেবে? আমাকে কি মাফ করা যায় না? ওই দিন রাগের মাথায় উল্টো পাল্টা বলে ফেলেছিলাম। প্লিজ মাফ করে দাও না মা আমায়। চলো না আমরা একসাথে থাকি। বলেই মায়ের পা ধরে কেঁদে ফেলল প্রিয়ম। রেহানা বেগম প্রিয়মকে উঠিয়ে একটি বেঞ্চে বসালেন। বাবা, আমি তোকে আগেও বলেছি, এখনও বলছি, আমি তোর ওপর রাগ করে এখানে বাসিনি। তুই তো ভুল কিছু বলিসনি। আজ আমার ভুলের জন্য কতগুলো সাজানো গুছানো জীবন নষ্ট হয়ে গেছে। আমি ওখানে থাকলে কোনো দিন ভালো থাকতে পারতাম না। আমি যতবারই তোদের দেখতাম মনে পড়ে যেত নিজের ভুলের কথা। আমাকে মাফ করে দে রে। আমি নিজের ভুলের প্রায়শ্চিত্ত করেছি। আমাকে তোদের থেকে দূরে থাকতেই হবে। এত বড় পাপ তোরা ক্ষমা করলেও আমি নিজেকে ক্ষমা করতে পারছি না বলেই চোখের জল মুছলেন রেহানা বেগম। প্রিয়ম তার মায়ের কোলে চোখ বন্ধ করে শুয়ে আছে। কতদিন পর সে শান্তি পাচ্ছে। মাঝে মাঝে ইচ্ছে হয় তার মরে যেতে, কিন্তু তার যে মরলে চলবে না। তার যে অনেক কাজ বাকি। মায়ের থেকে বিদায় নিয়ে প্রিয়ম রওনা হলো। তাকে যে আরও একটা জায়গায় যেতে হবে। গাড়িতে উঠে ডুব দিল সেই 5 বছর আগে আজকের এই দিনে। প্রজ্ঞা হঠাৎ প্রিয়মের রুমে এসে, ভাই তুই এক্ষুনি চল, আমি তোকে কিছু দেখাবো। প্রজ্ঞা প্রিয়মের কিছু বলার অপেক্ষা না করে তাকে ছাদে নিয়ে গেল। পিছে পিছে রেহানা বেগমও গেলেন। ছাদে যেয়ে প্রিয়ম দেখে রিদিতা তুর্যকে ধরে কাঁদছে। প্রিয়ম নিজেকে চোখে বিশ্বাস করে উঠতে পারছে না। এদিকে প্রজ্ঞা তো রাগে আগুন। সে রিদিতার দিকে এগোতে লাগলো, যে আচমকায় রিদিতাকে টান দিয়ে তুর্যের থেকে ছাড়িয়ে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটল যে কেউ কিছুই বুঝে উঠতে পারল না। সবাই হতবাক হয়ে গেল। যখন বুঝতে পারল তখন তুর্য আর প্রিয়ম দৌড়ে নিচে নেমে এলো। দেখলো রিদিতা নিচে পড়ে কাতরাচ্ছে, মাথা দিয়ে রক্ত বের হচ্ছে। সাথে সাথে রিদিতাকে নিয়ে ওরা হসপিটালে চলে যায়। এদিকে প্রজ্ঞা পারছে না, সব ধ্বংস করে ফেলবে। সে কোনোভাবেই মেনে নিতে পারছে না তুর্য কেন রিদিতাকে নিয়ে হসপিটালে যাবে। প্রজ্ঞা জোর করে মাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। আর এদিকে প্রিয়ম কী করবে ভেবে পাচ্ছিল না। রিদিতার মাকে কল করে সবটা জানায়। আলতাফ হোসেন তার মেয়ের এই অবস্থা শোনার পর হার্ট অ্যাটাক করে। এমনিতেই অসুস্থ থাকায় এই ধাক্কা নিতে পারেনি সে। রিদিতার মা তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে কল দিয়ে ওই একই হসপিটালে নিয়ে আসে আলতাফ হোসেনকে। এদিকে মেয়ের শোক আর তার স্বামীর এই অবস্থা সব মিলিয়ে তার পাগল পাগল অবস্থা। সে হসপিটালে এসে প্রিয়মকে দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়ে। একটু পরে প্রজ্ঞা এসে হাজির হয় হসপিটালে। এসেই তুলকালাম বাজিয়ে ফেলে। তুর্যকে ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। তার ওপর আবার অকথ্য ভাষায় গালিগালাজ তো আছেই। পুরনো প্রেমিকাকে দেখে তোর মনে রং লেগেছে তাই না?
তোর আবার প্রেম জেগে উঠেছে কেন রে? আমাকে দিয়ে কি তোর হয় না যে এখন আবার ওরেও লাগবে? এই তো দিনে প্রেম কমেনি তাই না এতদিনেও? আর ওই কালনাগিনীকে আমি আজকে মেরেই ফেলবো, অনেক হয়েছে। ও আজকে আমার হাত থেকে বাঁচবে না বলে রিদিতার কেবিনের দিকে পা বেরোতেই থাকে। তখনই তুর্য যে প্রজ্ঞাকে আটকায়, তার সাথে দুটো থাপ্পড়ও দেয়। অনেক টলারেট করেছি তোমাকে, আর না। কী কমতি রেখেছিলাম আমি যে তুমি এত বড় সর্বনাশ করলে? আজ বুঝতে পারছি কত বড় ভুল করেছিলাম ওই দিন তোমাকে বাঁচিয়ে। ওই দিন মরে যেতে তাহলে আজ আমরা সবাই সুখে থাকতাম বলেই রাগে দেওয়ালে ঘুষি দেয় তুর্য। প্রজ্ঞা হতভম্ব হয়ে গেল তুর্যের এমন বিহেভে। কোনো দিন তুর্য তার চেয়ে উঁচু গলায় কথা অবধি বলেনি, কিন্তু আজ প্রিয়ম তখনও নীরবে হয়ে বসে দেখছে। তার কোনো অনুভূতি কাজ করছে না। সে তার মায়ের দিকে তাকিয়ে আছে। মা, আমাকে সবটা খুলে বলো, খুব কঠিন গলায় বলল প্রিয়ম। রিয়ানা বেগম সবটা খুলে বললেন প্রিয়মকে। বিশ্বাস কর বাবা, আমার কিছু করার ছিল না। প্রজ্ঞা কোনো দিন ওর বাবার আদর পায়নি। আমি চাইনি ও কোনো দিন ওর বাবাকে মিস করুক। ওই যে তুর্যকে বড্ড ভালোবাসে রে, ওকে না পেলে যে তোর বোনটা মরে যেত বলেই কাঁদতে লাগলো রিহানা বেগম। মরে গেলে যেত? একদম ন্যাকা কান্না কাঁদবে না আমার সামনে। আমি কি মরে গিয়েছিলাম? আমাকে একবার জানানো যেত না? তুমি কেমন মা? হ্যাঁ, তোমার মেয়ের জন্য তুমি আরেক মায়ের থেকে এত কষ্ট দিলে মেয়েকে। রিদিতা না হয় পরের মেয়ে, কিন্তু তুর্য তো তোমার আপন বোনের ছেলে, তাই না? কিভাবে করলে তুমি ওর সাথে এমন? মা বাবা মরা ছেলেটাকে এভাবে কষ্ট দিতে পারলে? একটুও বুক কাঁপলো না তোমার মেয়ের? তোমার মেয়ের প্রেমে এতটাই অন্ধ হয়ে গিয়েছিলে যে তুমি আর কারোর কষ্ট দেখতে পেলে না। আর প্রজ্ঞা কিসের ভালোবাসে? এই তার ভালোবাসার নমুনা। ও একটা সাইকো মা। তোমার উচিত ছিল ওকে ডাক্তার দেখানো, তা না করে তুমি। ছি, আমি তোমার জন্য এতটাই পর হয়ে গিয়েছিলাম। এত কিছু ঘটে গেছে আর তুমি কিছুই জানাওনি। আফসোস হচ্ছে আমার বড্ড। রিয়ানা বেগম তার ছেলের এই রূপের সাথে পরিচিত না। যেই ছেলে নাকি মা ছাড়া কিছুই বুঝতো না, আজ সে। তখনই পুলিশ চলে আসে। আমাদের কাছে একটা কল এসেছিল। আমি আপনাদের কল দিয়েছিলাম। আমার মেয়ে প্রজ্ঞা ওকে অ্যারেস্ট করেন। ও আমার ছেলের বউকে 3 তলা থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এমনকি এখন ওকে মারতে চাচ্ছে। উপস্থিত সবাই যেন আরও বড় একটা ধাক্কা খায়। প্রজ্ঞা তার মায়ের দিকে অসহায়ভাবে চেয়ে আছে, একটা কথাও বলছে না। মা, তুমি এটা কি করলে? পুলিশ কেন ডাকলে? বাবা, আমার ওই দিন ওকে গলা টিপে মেরে ফেলা উচিত ছিল, কিন্তু তা পারিনি। আজ ওকে ছেড়ে দিলে দেখা যাবে ও একদিন সবাইকে মেরে ফেলবে। প্রজ্ঞা হাসি দিয়ে বলল, মা, আজ আমি তোমার কথা শুনবো। কিরেও প্রজ্ঞার কথা মানে বুঝতে পারল না। পুলিশ অফিসার, আমি আপনাদের সাথে যাব, তার আগে আমাকে 2 মিনিট সময় দিন বলে প্রজ্ঞা তুর্যের কাছে গেল। আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসি জানো। তুমি যখন আমাদের বাসায় এসেছিলে, আমার বয়স বা কতই ছিল। তোমার সাথে থাকতে থাকতে নিজের অজান্তেই তোমাকে ভালোবেসে ফেলি। আচ্ছা, তুমি কেন আমায় ভালোবাসলে না বলো? আমি কি অনেক খারাপ ছিলাম? কিন্তু জানো, আমি আর একটা সত্যি জানি, তুমি আমার মায়ায় পড়ে গিয়েছো। এই মায়া কাটানো যে খুব কঠিন। তুমি আমাকে ভালোবাসো না বাসলেও এই মায়া থেকে কোনো দিন বের হতে পারবে না। আজ আমি সার্থক, তা নাহলে তুমি আমাকে কবেই ছেড়ে চলে যেতে। এই মায়াই তোমাকে আটকে রেখেছিল আমার কাছে। আমাকে একটু জড়িয়ে ধরবে খুব শক্ত করে। তুর্যের চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। তার খুব কষ্ট হচ্ছে, সে কি ভালোবেসে ফেলেছে তার প্রজ্ঞাকে। তুর্য খুব শক্ত করে জড়িয়ে ধরল প্রজ্ঞাকে। ছাড়লেই বুঝি হারিয়ে যাবে। প্রজ্ঞা পরম সুখে ধরে আছে তুর্যকে। তুর্য প্রজ্ঞার কপালে খুব গভীরভাবে চুমু খেলো। তারপর প্রজ্ঞা নিজে থেকেই তুর্যকে ছেড়ে দিল। ভাইয়া, আমায় একটা হাঁক দিবি? প্রিয়ম বোনকে ধরে অঝরে কাঁদতে লাগলো। যতই যাই হোক, তার আদরে ছোট বোন তো। প্রজ্ঞা এবার তার মায়ের কাছে গিয়ে আলতো করে জড়িয়ে ধরল। মা, আমাকে মাফ করে দাও। এমন মেয়ে আল্লাহ যাতে কোনো মাকে না দেয়। প্রজ্ঞা পুলিশের সামনে যেয়ে দাঁড়ালো। আচমকায় পুলিশের কাছে থেকে বন্দুকটা নিয়ে নিল। কেউ এক পাও এগোবে না আমার দিকে। সবাই হতভম্ব হয়ে গেল। প্রজ্ঞা এমন কিছু করবে কারোর মাথায় আসেনি। প্রজ্ঞা সবার দিকে তাকিয়ে খুব সুন্দর একটা হাসি দিল। তারপর নিজের মাথায় শ্যুট করলো। সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পড়ল। প্রিয়ম দৌড়ে এলো প্রজ্ঞার কাছে। তুর্য এখনও ঠায় দাঁড়িয়ে আছে। সাথে সাথে ডাক্তার ডাকালো, কিন্তু বাঁচানো সম্ভব হয়নি প্রজ্ঞাকে। সে চলে গেল না হারের দেশে।
ওটি থেকে ডাক্তার বের হয়ে, মিস্টার প্রিয়ম আছেন এখানে? স্যার, এসে গেছি। ড্রাইভারের দিকে হুঁশ ফিরল প্রিয়মের। সে কবরস্থানে যেয়ে দুটি কবরের মাঝে বসল। আমি খুব খারাপ ভাই, তাই না বোন? আমাকে মাফ করে দে। একদিন দেখবি আমিও তোর কাছে চলে আসব। এবার নিজেকে আটকাতে রাখতে পারল না সে। কাঁদতে লাগলো প্রিয়ম। পাশের কবরটার কাছে যে, ভালো হতো বাবা আপনি যদি আপনার মেয়েকে আমার কাছে বিয়ে না দিতেন, তাহলে আজ আপনি জীবিত থাকতেন, আপনার মেয়ে ভালো থাকতো। সেদিন রিদিতার বাবাও মারা যায়। এত বড় ধাক্কা সামলাতে পারেননি সে। সবাইকে ছেড়ে চলে যান না ফেরার দেশে। প্রিয়ম বাসায় উদ্দেশ্যে রওনা হয়। বাসায় পৌঁছে সে রুমে যেয়ে দেখে রিদিতা লিখছে। তুমি মেডিসিন নিয়েছো রিদিতা? এই তোমার আসার সময়। তুমি আমাকে কখন বাবার কবরের কাছে নিয়ে যাও না কেন? প্রিয়ম কিছু বলল না। তুমি তো আজ মায়ের সাথে দেখা করতে গিয়েছিলে, মা কি কখন আসবে না? মা কি আমাকে সব কিছুর জন্য দায়ী মনে করে? এমন কিছু না রিদিতা, তুমি খুব ভালো করেই জানো। এগুলো ছাড়ো তো, চলো এখন খেয়ে নিই। আমাকে হুইল চেয়ারটা একটু নিয়ে আসো তো। প্রিয়ম হুইল চেয়ারটা নিয়ে এসে রিদিতাকে উঠিয়ে বসায়। সেদিন রিদিতার ভাগ্যক্রমে বেঁচে গেলেও রিদিতার পা ভেঙে যায়, যে চিরদিনের মতো পঙ্গু হয়ে যায়। ডাক্তার বলে দেয় রিদিতা আর কোনোদিনও হাঁটতে পারবে না। খাবার টেবিলে, মা আপনার অনেক কষ্ট হয়ে যায় একা একা এত কিছু সামলাতে। না বাবা, এগুলো কি বলছো? মেয়ের কাছে আছি, এটাই আমার জন্য অনেক। তুমি শুধুই এত ভাবছো। ওই দিনের পর থেকে রিদিতার মা রিদিতার সাথেই থাকে। প্রথমে রাজি না হলেও পরে তার রাজি না হয়ে পারে না। রাতে রিদিতা প্রিয়মের বুকে শুয়ে আছে। কাল আমায় বই বের হবে। বাবাকে খুব মিস করছি জানো। বাবাই আমার সব ছিল, আমার সব কিছুর অনুপ্রেরণা। আমার নাচের জন্য বাবাই আমাকে উৎসাহ দিত। আজ বাবা নেই, আমার নাচও নেই। এক নিমেষেই সব কেমন যেন হয়ে গেল, তাই না? রিদিতা অঝরে কাঁদতে লাগলো। প্রিয়ম কি বলে সান্ত্বনা দেবে জানা নেই তার। কারণ আজ তার পরিবারের জন্য রিদিতার পুরো জীবনটা নষ্ট হয়ে গেছে। নিজেকে বড্ড অপরাধী লাগছে তার। বিয়ের 5 বছর পর রিদিতার সাথে স্বাভাবিক হতে পারেনি সে। রিদিতার মুখে কিছু না বলেও সে তো জানে রিদিতার কষ্ট হয়। তুমি একটু থাকো, আমি আসছি বলেই রুম থেকে বেরিয়ে যায় প্রিয়ম। প্রিয়ম খুব ভালো করে জানে রিদিতার এখন কি দরকার। ছাদের দিকে পা বাড়ায় প্রিয়ম যাওয়ার পরই রিদিতার খাটের ড্রয়ার থেকে তুর্য সেই চিঠিটা বের করে। এই নিয়ে 1000 বার পড়ছে সেই চিঠিটা। যখনই মন খারাপ হয় তখনই পড়ে। আজ আবারও পড়তে ইচ্ছা করছে তার। প্রিয় রিদিতা, আমি জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্য না, তাও যদি পারো আমাকে ক্ষমা করে দিও। আমি এসেছিলাম প্রজ্ঞাকে সারপ্রাইজ দিতে। কানাডা যাওয়ার সব কনফার্ম করে ফেলেছিলাম। ও এখানে থাকতে চায়নি। ভেবেছিলাম ওকে নিয়ে দূরে চলে যাব। কিন্তু ভাগ্যের কি পরিহাস, এখানে আসাটাই কাল হয়ে দাঁড়ালো। ভাগ্যেই আমাকে অনেক বড় সারপ্রাইজ দিয়ে দিল। তুমি প্রিয়ম ভাইয়ের সাথে খুব সুখী হও, দোয়া করি। ভাইয়া অনেক ভালো একজন মানুষ। প্লিজ ওকে কষ্ট দিও না। আমি কাল চলে যাব কানাডা। আর কোনো দিন আসবো না এই দেশে। এখানে থাকা আমার পক্ষে সম্ভব না। প্রজ্ঞার মৃত্যু আমাকে পাগল করে দেবে এখানে থাকলে। পরিশেষে আজ আমার মনে গভীর কোনো কোনায় তোমার অস্তিত্ব আছে। ইতি তৌকির। প্রজ্ঞার মৃত্যুর কিছুদিন পরেই তুর্য কানাডায় চলে যায়। রিদিতা চিঠিটা বুকে নিয়ে নীরবে কাঁদছে। আজও তার মনের কোথাও না কোথাও তুর্য রয়েছে। প্রিয়মকে সে যতবারই আপন করতে চেয়েছে তখনই তার মনে হয় প্রজ্ঞার কথা। ওই একটা মেয়ের জন্য সে তার তুর্য বাবাকে হারিয়েছে। তার জীবনটা এমন হয়ে গিয়েছে। প্রজ্ঞা যে প্রিয়মেরই বোন। প্রিয়মকে দেখেই তার সবটা মনে পড়ে যায়। প্রিয়ম ছাদে দাঁড়িয়ে আছে, আকাশের দিকে তাকিয়ে আছে। তার মন যখন খুব খারাপ থাকে তখন সে ছাদে চলে আসে। আল্লাহ, তুমি আমাকে এত কষ্ট কেন দিলে? আমি কি পাপ করেছিলাম? আমি সর্বহারা হয়ে গেলাম। আমার কাছে আর কিছুই নেই। আমার জীবনটা তো এমন হওয়ার কথা ছিল না। এমনটা তো আমি চাইনি। শুধু একটু ভালো থাকতে চেয়েছিলাম। নিজের ভালোবাসার মানুষটাকেও পেলাম না। সে আমার সাথে থাকলে কি হবে? তার মনে যে আজও অন্য কেউ। আমাকে মেনে নেবেই বা কীভাবে? আমার জন্যই তো আজ আমার এই অবস্থা। প্রজ্ঞা বোন, তুই তো মরে গেলেও বেঁচে গেলি রে। আমাকে তোর কাছে নিয়ে যা। হাঁপিয়ে গিয়েছি সব কিছু থেকে। নিজেকে বড্ড ক্লান্ত লাগছে আমার। আকাশে মেঘ জমেছে, একটু পর বৃষ্টি শুরু হলো। আজ আকাশটা যেন প্রিয়মের সাথে তাল মিলিয়ে কাঁদছে। এদিকে রিদিতা চিৎকার করে কাঁদছে। বৃষ্টি তার একদম পছন্দ নয়।
কারণ এই বৃষ্টির দিনেই সে এক এক করে সব হারিয়েছে। সপ্তাহখানেক পর, স্যার আপনার জন্য একটা পার্সেল এসছে বাংলাদেশ থেকে, রিদিতা নামে কারোর পক্ষ থেকে। রিদিতা নাম শুনতেই তুর্য পার্সেলটা হাতে নেয়। পার্সেলটা খুলে দেখে একটা বই। বইটার নাম হলো বেশ অনুভূতি। বেশ অদ্ভুত, আগুনের রেলগাড়ি। স্যার এই আপনার কেমন নাম, এটা আবার কেমন নাম? অদ্ভুত অবাক হয় রাফিক। তুর্য তাচ্ছিলার হাসি দিয়ে, এটাই তো আমাদের জীবনের নাম। তুর্য বইটার দিয়ে চেয়ে আছে, কেন যেন বইটা খুলতে ইচ্ছে করছে না। রেলগাড়িতে যেমন আগুন ধরলে সবগুলো বগি পুড়ে ছারখার হয়ে যায়, তেমনি তাদের জীবনটাও ছারখার হয়ে গিয়েছে। একজনের জন্য সবটা জ্বলে পুড়ে শেষ। দুটো ফ্যামিলি আজ ভয়াবহ আগুনে জ্বলছে, ঠিক ওই আগুনের রেলগাড়ির মতো।